মিতা কল করতেই স্তব্ধ হয়ে যায়। কারণ ওপর পাশ থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ। নিজেকে সামলে ফেলল মিতা। গলার কাছে একদলা দুঃখ এসে জমা হয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনি কে বলছেন? মিতা প্রশ্ন করল। মিতার কথা শুনে মোবাইলের ওপর পাশে থাকা নারী স্তম্ভিত হয়ে যায়। নিজেকে খানিকটা তটস্থ করে বলল, এটা কি আদনানের নাম্বার না? জি, এটা আদনানের নাম্বার। আপনি কি হন আদনানের? অচেনা সেই নারীর প্রশ্ন শুনে মিতা বলল, আমি আদনানের স্ত্রী। ব্যাস, ফোনটা কেটে যায়। সন্দেহ জাগে মিতার মনে। আদনানকে সেই নারী বা কেন খুঁজছে? আর মিতা সে নিজেকে আদনানের স্ত্রী পরিচয় দেবার পর কেন কলটা কেটে দিল? সদূর রাশিয়া থেকে কেউ কল করছে আদনানকে, কিন্তু কেন? হয়তো কাছের কেউ। মিতা কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রইল। পর্দায় ভেসে থাকা কল এন্ডেড লেখা যেন হঠাৎ করেই পুরো পৃথিবী থামিয়ে দিল। বুকের ভেতর কেমন অস্থির লাগে তার। কে ছিল ওই নারী? আদনানকে কেন খুঁজছে? আর এমন গম্ভীর হয়ে ফোন কেটে দিল কেন? মিতা ধীরে ধীরে বিছানায় বসে পড়ে। ফোনটা বুকের কাছে চেপে ধরে, যেন আদনানের স্পর্শ পেতে চায়। চোখ বেয়ে নেমে আসে কয়েক ফোঁটা কান্না। আল্লাহ, ও যদি কিছু লুকিয়ে থাকে? না না, আদনান তো এমন না। আমার আদনান এমন না। তবুও অজানা সেই ভয়, সন্দেহ মিতাকে গ্রাস করে। কিন্তু তার ভেতরের আরেকটা কণ্ঠ বলে ওঠে, তুই ওর স্ত্রী। ওর পাশে দাঁড়ানোর জন্য তোদের বিয়ে নামক সম্পর্কের নামই যথেষ্ট। ভয় পেয়ে পিছু হটলে চলবে? তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। বিকেল নাগাদ হসপিটালে পৌঁছে যায় মিতা। কেবিনের ভেতর প্রবেশ করতেই আদনানকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। ধীরে ধীরে আদনানের বেডের সামনে এগিয়ে যায়। বেডের পাশে রাখা টুলে বসল মিতা। আদনানের বামহাতের ওপর হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নেয় মিতা। অভিমান, অনুযোগ মিতার মনে জেগে উঠল। আদনানের হাত ছুঁতে গিয়েও থমকে যায় মিতা। চোখের কোলে কান্না জমে ওঠে, কিন্তু সে কাঁদে না। শুধু নীরবে বসে থাকে। কেবিনে তখন নিঃশব্দ রাজত্ব করছে। দূর থেকে কেবল ইসিজির টিকটিক শব্দ। মিতা নিচু গলায় ফিসফিস করে বলে, আপনার কাছে কি আমার চেয়ে কেউ বেশি কাছের মানুষ আছে, যার কথা আপনি কখনো প্রকাশ্যে আনেননি? আপনি ঘুমাচ্ছেন, জানি, কিন্তু আমার এসব প্রশ্ন ঘুমায় না আদনান ভাই। বুকের ভেতর তোলপাড় করে যায়। সে একটানা তাকিয়ে থাকে আদনানের মুখের দিকে। ক্লান্ত মুখটা, কপালের নিচে হালকা ব্যান্ডেজ, ঠোঁটে কষ্টে চেপে রাখা একটা রেখা। মিতার অভিমান একটু নরম হয়। সে ধীরে ধীরে আদনানের হাতের পিঠে আঙুল ছোঁয়ায়, এবার আর সরিয়ে নেয় না। জেগে উঠলেই বলবেন, আপনি কিছু লুকিয়ে রেখেছেন কিনা। তারপর মাথাটা ধীরে ধীরে আদনানের হাতের পাশে নামিয়ে রাখে। চোখ বুজে ফেলে। আজ যেন সে ঘুমিয়ে থাকতে চায় আদনানের পাশে, অভিমান নিয়ে, ভালোবাসা নিয়ে। আঙুল মিতার চুলে ধীরে ধীরে বিলি কেটে দিচ্ছে। তার স্পর্শে মিতার চোখ ভরে ওঠে জলে, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। ধীরে ধীরে মাথা তোলে, চোখ মেলে তাকায় আদনানের চোখে। আদনান একটুকরো হাসি দিয়ে বলে, তোমাকে কষ্ট দিচ্ছি তাই না মিতা? ক্লান্ত লাগছে নিশ্চয়ই? মিতা কিছু বলে না, চোখের পাতার ফাঁকে জমে থাকা জল গোপনে মুছে ফেলে। মনে মনে বলে, আপনার জন্য করা কোনো কাজেই আমার ক্লান্তি আসে না। কিন্তু সেই নারীকণ্ঠ শোনার পর থেকে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। মানসিকভাবে। সেই ক্লান্তি আপনাকে দেখাতে চাই না, বোঝাতে চাই না। কিন্তু আপনি যদি না বোঝেন, তাহলে কি কে বুঝবে? আদনান হয়তো কিছু আঁচ করতে পারে। সে মিতার কপালে একটা নরম চুমু দিয়ে বলে, তোমার চোখ এত কথা বলে মিতা, অথচ মুখটা দেখলে বোঝা যায় না। কি হয়েছে সব বলো আমাকে। কারণ আমি জানতে চাই, বুঝতে চাই, অনুভব করতে চাই তোমার হৃদয়ে চলা সকল কথা। কল এসেছিল আপনার মোবাইলে। একটা মেয়ে কল করেছিল। মিতার গলা কেঁপে ওঠে কথাটা বলতে গিয়ে। সে চোখ নামিয়ে রাখে, কিন্তু তার কণ্ঠের ভার আদনানের কাছে লুকিয়ে থাকে না। আদনান মৃদু হাসে, কিন্তু সেই হাসিতে শব্দ নেই, শুধুই একরাশ মায়া আর ভালোবাসার ছাপ। যেন নিজের বউয়ের ঈর্ষা আর কষ্টে তার অদ্ভুত ভালো লাগা হচ্ছে। এই যে পাগলি, আমি তোমার সামনে শুয়ে আছি, অথচ তুমি কান্না করছো একটা ফোনকলের জন্য। মিতা কিছু বলে না, চোখের কোণ থেকে পানি গড়িয়ে গাল ভিজিয়ে দিচ্ছে। সে চুপচাপ বসে থাকে। আদনান তার কণ্ঠে এক টুকরো কোমলতা এনে বলে, ওটা হয়তো রিমি ছিল, আমার কলিগ, কলকাতার মেয়ে, বিবাহিত, দুটো বাচ্চার মা। মিতা ধীরে ধীরে চোখ তুলে তাকায় আদনানের দিকে। বাকি কথা বলতে মন চাইল না। যদি আদনান ওকে হিংসুটে মেয়ে মনে করে। এবার মিতার চোখে শুধু অভিমান নয়, একরাশ অপরাধবোধও খেলে যায়। আমি না বুঝে ভুল করলাম, না? ভুল না। ভালোবাসলে ভয় পাওয়াটা ভুল না।
তবে আমি চিরকাল তোমার ভয় দূর করার দায়িত্বটা নিয়ে ফেলেছি মিতা। তাই তুমি ভয় পেলে আমি আছি তোমার ভয় মন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। মিতা লজ্জিত হয়। ভাবছে সে মানুষটাকে শুধু শুধু সন্দেহ করছিল। আদনান মিতাকে বলল, আমাকে হারানোর ভয় তোমার মনে তৈরি হয়ে গেছে মিতা। আমি যদি এখন মরেও যাই আমার মনে তোমাকে না পাওয়ার আক্ষেপ থাকবে না। কারণ আমি জানি আমার মিতা এখন সম্পূর্ণভাবেই আমার। মিতার মন এবং মস্তিষ্কের নিউরনে আদনানের স্মৃতি কুটকুট করে ঘুরে বেড়াবে। মিতা চুপ করে আদনানের কথাগুলো শুনছিল। মানুষটা এত চমৎকারভাবে কথা বলে যে কেবল শুনতে ইচ্ছে করে তার কথা। একটি চমৎকার মুহূর্ত কাটাচ্ছিল দুজন, এমন সময় আদনান হঠাৎ করে একটু অস্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু। প্রথমে মিতা ভেবেছিল হয়তো ক্লান্তির কারণেই এমন হচ্ছে। কিন্তু মুহূর্ত পেরোতে না পেরোতেই আদনান বুক চেপে ধরল। চোখ মুখ কুঁচকে উঠল ব্যথায়। কি হয়েছে আপনার, এমন করছেন কেন? আদনান, প্লিজ বলুন। আতঙ্কে কাঁপছিল মিতার কণ্ঠ। সে উঠে দাঁড়ায়, আদনানের পাশে গিয়ে তার বুকের হাত চেপে ধরে অনুভব করার চেষ্টা করে কিছু। আদনান দম নিতে কষ্ট পাচ্ছে। সারা শরীর ভিজে গেছে ঘামে। ঠোঁট কাঁপছে। তা শুধু এইটুকু উচ্চারণ করে জ্ঞান হারায় আদনান। আদনান, আদনান, প্লিজ, চোখ খুলুন। কেউ আছে? নার্স, ডাক্তার। মিতার আর্তচিৎকারে হসপিটালের করিডোর কেঁপে ওঠে। নার্সরা দৌড়ে আসে, চিকিৎসককে খবর দেয়া হয়। হুট করেই আদনান ছটফট করতে শুরু করে। চোখে মুখে তীব্র যন্ত্রণা। বুকের মাঝখানটা চেপে ধরে উঠে বসার চেষ্টা করে। কিন্তু পারছে না। ঘাম আর কষ্টে কুকড়ে যাচ্ছে ওর পুরো শরীর। মিতা, তা শুধু এইটুকু উচ্চারণ করেই হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে আদনান। আদনান, আদনান, আপনার কি হয়েছে? কেউ আছেন? ডাক্তার, কেউ আসুন। মিতা আর্তনাদ করতে করতে কেবিন থেকে বের হয়ে ছুটে গেল করিডোরে। নার্স আর চিকিৎসকেরা দৌড়ে এল। চেক আপ করেই একজন ডাক্তার চিৎকার করে উঠল, কার্ডিয়াক এরেস্ট। তৎক্ষণাৎ সিপিআর শুরু করা হলো। একজন নার্স অস্থির হাতে ডিফিব্রিলেটর প্রস্তুত করে। ডাক্তার হানিফ এসে পৌঁছালেন দৌড়ে। স্ট্যান্ড ব্যাক, চার্জিং, ক্লিয়ার। একবার, দুইবার, সময় থেমে গেছে যেন। মিতা ভেতরে ভেঙে পড়ছে, বাইরে দাঁড়িয়ে ঠায় কাঁদছে। শুধু প্রার্থনা, আল্লাহ, আমার আদনানকে ফিরিয়ে দিন। ডাক্তার হানিফ আদনানের বুকের মাঝখানে হাত রেখে চেপে ধরতে থাকে। বুকে চাপ, 1, 2, 3, 4, ধীরে ধীরে দ্রুততা বাড়ছে। আরেকজন নার্স অক্সিজেন মাস্ক ঠিক করে দিচ্ছে। অন্য কেউ ইনজেকশন প্রস্তুত করছে। মিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে দূরে, ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সে কিছুই বুঝে উঠতে পারছে না, শুধু কেবিনের কাছের দরজার ওদিকে হাহাকার শুনতে পাচ্ছে। কাম অন, ডোন্ট গিভ আপ অন ম্যান, পুশ হার্ডার। ডাক্তাররা যেন শেষ চেষ্টা করছে প্রিয় রোগীটাকে ফিরিয়ে আনার। একবার, দুইবার, তিনবার শক দেওয়া হলো। মনিটরে হৃদস্পন্দনের রেখা কেবল সোজা এক দাগের রূপ নেয়। টাইম অফ ডেথ, বিকেল 4:37। সব শব্দ স্তব্ধ হয়ে যায়। হাসপাতালের সেই কেবিনে হঠাৎ এক নিস্তব্ধতা নামে। মৃত্যুর নিস্তব্ধতা। মিতার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার বুকের ভেতর থেকে যেন একটা চিৎকার বেরিয়ে আসে। হৃদয় ছিন্নভিন্ন করা কান্না। তার স্বামী, তার ভালোবাসা, তার স্বপ্ন, সবকিছু যেন ওর সামনে নিথর হয়ে পড়ে আছে। হাসপাতালের করিডোর জুড়ে এখন শুধু নিস্তব্ধতা। ডাক্তারের টাইম অফ ডেথ ঘোষণার পর থেকেই মিতা কিছু শুনতে পাচ্ছে না, বুঝতেও পারছে না। যেন শব্দহীন এক জগতে আটকে গেছে সে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছেন রহিম সাহেব। মুখ থমথমে, চোখ দুটো লাল, ভেতরটা যেন খালি হয়ে গেছে। তার সামনে দাঁড়িয়ে আছেন ডাঃ হানিফ মাহমুদ। আদনানের চিকিৎসার মূল দায়িত্বে ছিলেন তিনি। ডাঃ হানিফ নরম গলায় বললেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, রহিম সাহেব। আমরা শেষ পর্যন্ত চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। কিন্তু আদনানের মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। রহিম সাহেব নিঃশব্দে চেয়ারের হাতল চেপে ধরলেন। তার ঠোঁট কাঁপছে, গলার স্বর ভারী হয়ে আসে। ডাক্তার সাহেব, একটা সুস্থ, হেসে খেলে বেড়ানো ছেলেকে আমি এই অবস্থায় দেখব, এটা কোনোদিন ভাবিনি। ওর তো সামনে অনেক কিছু ছিল। একটা নতুন জীবন শুরু করছিল। ডাঃ হানিফ এক নিঃশ্বাসে বললেন, অ্যাক্সিডেন্টের সময় মাথায় যেটা চোট লেগেছিল, সেটা প্রথমে তেমন গুরুতর মনে হয়নি। কিন্তু আমরা পরে রিপোর্টে জানতে পারি, সেটি ব্রেইনে চাপ সৃষ্টি করছিল এবং সঙ্গে সঙ্গে হার্টে প্রভাব ফেলে। সেই চাপ থেকেই কার্ডিয়াক অ্যারেস্ট। রহিম সাহেব মাথা নাড়িয়ে বলেন, না, আমার আদনান এমন করে চলে যাবে না। আল্লাহর কাছে কত দোয়া করেছি আমি।
ওর জন্য সব ছেড়ে দিয়েছিলাম। ও আমার চোখের আলো ছিল, আমার সমস্ত গর্ব। তিনি কাপা গলায় আরো বললেন, আপনি বলছেন একটা হার্ট অ্যাটাক? এই একটা শব্দেই আমার পুরো পৃথিবীটা ভেঙে গেল। আমি তো ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ডাক্তার হানিফ। ডাক্তার হানিফ নিরুপায় হয়ে শুধু বলেন, ওর মৃত্যুর খবর আপনাদের মতো আমাদের জন্যও কষ্টকর। আদনান ছিল অসাধারণ একজন মানুষ। এমন হৃদয়বান, বিনয়ী এবং আশাবাদী মানুষ খুব কম দেখি। রহিম সাহেব এবার আর নিজেকে সামলে রাখতে পারেন না। কেঁদে ফেলেন। বুকচেরা সেই কান্না যেন চারপাশের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে দেয়। তিনি বলতেই থাকেন, আমি ভাবিনি বিধাতা আমার বুক খালি করে দেবেন। ওকে ছাড়া আমি কিভাবে বাঁচব? কিভাবে আমি মিতার চোখে চোখ রাখব? সে তো এখন বিধবা। আমার ছেলের নববধূ, কয়েকদিনেই নিঃসঙ্গ। ডাক্তার হানিফ পাশে এসে হাত রাখেন তার কাঁধে। আপনি শক্ত হন, রহিম সাহেব। মিতার এখন আপনাদের দরকার সবচেয়ে বেশি। আদনান আমাদের ছেড়ে গেছে ঠিক, কিন্তু ওর ভালোবাসা, ওর স্বপ্ন, এগুলো এখনো বেঁচে আছে। মিতা রহমান সাহেব এবং ডাক্তারের কথাগুলো শুনছে, তারপর ধীরে ধীরে কেবিনে ঢোকে। সেখানে নিথর পড়ে আছে আদনান। মিতার জীবন, মিতার ভালোবাসা, স্বপ্ন, ভবিষ্যৎ সব শাড়ির আঁচলে মুখ ঢেকে ফেলে সে, তবু কান্না থামে না। সে আদনানের বুকের কাছে গিয়ে বসে হাত ধরে থাকে অনেকক্ষণ। হয়তো ভেবেছিল আদনান উঠে বসে বলবে, পাগলি কান্না করিস না তো। কিন্তু আদনান আর কোনোদিনও কথা বলবে না, হাসবে না, দুষ্টুমি করবে না। মিতা ফিসফিস করে বলে, আপনি তো বলেছিলেন আমাকে ছেড়ে যাবেন না। বলেছিলেন আর কোথাও যেতে হবে না আমাকে ছেড়ে। তাহলে এই চলে যাওয়া কেন আদনান? তার গলা ভেঙে আসে, চোখ ঝাপসা হয়ে যায়। আমি তো শুধু আপনার স্ত্রী ছিলাম না আদনান, আমি তো আপনার বন্ধু ছিলাম, আপনার জীবনসঙ্গী। আপনি একা চলে গেলেন, আমার কথা একবারও ভাবলেন না? ওর কান্নার শব্দে কেবিন ভরে যায়, তবুও কারো কিছু বলার থাকে না। আজ মিতার ভাগ্যে লেখা হয়ে যাচ্ছে এক অপূর্ণ প্রেমের শেষ অধ্যায়। আদনানের দাফন শেষ হয়ে গেছে। গ্রামের ছোট কবরস্থানে তাকে শায়িত করা হয় আদনানের মৃত্যুর পরদিন দুপুরের পরপরই। বিকালে কবরের পাশে দাঁড়িয়ে আছে সবাই নিশ্চুপ। কেবল কান্নার আওয়াজ আর ভেতরে জমে থাকা হাহাকার গুমরে গুমরে উঠে আসে। আদনানের মা ছেলের কবরে মাটি পড়ার প্রতিটা শব্দ মনে করতেই তার মনে হচ্ছে তার বুক ফেটে যাচ্ছে। চোখের জল নয়, যেন হৃদয়ের রক্ত ঝরছে। মাটি ছুঁয়ে ছুঁয়ে তিনি বলতে লাগলেন, তুই বলেছিলি মা, মিতাকে ছাড়া দমবন্ধ লাগে মা। ওকে আমার সঙ্গে নিয়ে আসবো, বলেছিলি। এখন আমাকে রেখে কোথায় চলে গেলি রে আদনান? অদিতি ভাইয়ের জানাজায় একফোঁটা চোখের জলও ঠিকভাবে ফেলতে পারছিল না, গলায় দলা বাঁধা কান্না জমেছিল। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েছিল ভাইয়ের কবরের দিকে, মুখ দিয়ে কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ভাইয়ের শেষ কণ্ঠধ্বনি, শেষ হাসি, শেষ আদর সব এখন অতীত। রহিম সাহেব একজন পিতা যখন সন্তানের জানাজায় ইমাম সাহেবের পেছনে দাঁড়ান, তখন তার বুকের ভিতর কতটা ফাঁকা হয়ে যায় তা ভাষায় প্রকাশ করা যায় না। আমি তোকে বিয়ে দিয়ে দেখতে চেয়েছিলাম, তোর সংসার যেন ফুলের বাগানের ন্যায় চোখ জুড়ানো হয়। দেখতে পারলাম না তো বাবা। রহিম সাহেব এই একটাই কথা অস্ফুট সুরে বলছিলেন বারবার। মিতার মা মেয়ে জামাইকে হারিয়েছে। নিজের মেয়ের মুখের দিকেও তাকাতে পারছেন না। হাস্যোজ্জ্বল ছেলেটা এখন কবরের মাটিতে শুয়ে আছে। মিতা তার একমাত্র মেয়ে, এত বড় শোক বুকে নিয়ে কিভাবে বাঁচবে? এই ভেবে থম মেরে গেছেন তিনি। আর মিতা, সবাই শোক করলেও মিতার শোক ছিল নিঃশব্দ, ভয়াবহ রকমের নিঃসঙ্গ। এক জায়গায় বসে থাকতে পারছিল না সে। তার মাথার চুল খুলে গেছে, চোখের নিচে কালি, ঠোঁট ফাটতে বসেছে। কিছু খাচ্ছে না, কিছু বলছে না, কেবল মাঝে মাঝে বলে উঠছে, আমি আর আপনাকে কখনো সন্দেহ করব না বলেছিলাম, তাই না? দেখুন, আমি এখন প্রতিটা নিঃশ্বাসে আপনাকে খুঁজছি, সন্দেহ করার জন্য নয়, আপনাকে ফিরে পাওয়ার জন্য আদনান। একবার ফিরে আসুন না আপনি। মিতা কখনো গিয়ে বসছে আদনানের ব্যবহৃত চেয়ারটায়, কখনো তাকায় সেই পোশাকের দিকে যা আদনান তার জন্য কিনেছিল। প্রতিটা ঘর, প্রতিটা আসবাব যেন আদনানের কথা বলছে। রাত হলেই ছাদের দিকে তাকিয়ে থাকে মিতা। মনে মনে বলে উঠে, আপনি বলেছিলেন আর কয়েকটা দিন, তারপর এক ছাদের নিচে থাকব। আজও মিতা ছাদের নিচেই আছে, কিন্তু আদনান নেই। নেই সেই ভালোবাসার চাদর। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। 15 দিন পর আদনানের ল্যাপটপে মেইল আসে। ইউনিভার্সিটি থেকে মিতার নামে মেইল এসেছে। অদিতি অনলাইনে চেক করে দেখতে পায় মিতা এবং আদনানের রাশিয়ায় যাওয়ার সময় ঘনিয়ে আসছে। অদিতির চোখ ভিজে আসে ভাইয়ের নামটা স্ক্রিনে দেখে।
চোখের পানি মুছতে মুছতে বলল, প্রকৃতির কি নিয়ম বুঝতেই পারি না। ভাই আর ভাবি যখন দূরে ছিল তখন তাদের কত স্বপ্ন ছিল একদিন না একদিন তারা কাছে আসবে। আর যখন সত্যিই একদিন দূরত্ব মিটিয়ে তারা এক হতে চাইল তখন প্রকৃতি তাদের আলাদা করে ফেলল। প্রকৃতির রক্ষক মহান রব কি চায় সে তো কেবল মহান রবই জানেন। অদিতির কণ্ঠে ছিল ভাই হারানো বোনের নিঃসঙ্গতা, হাহাকার। ল্যাপটপের স্ক্রিনে আদনানের জিমেইল আইডির ছবি এবং নামটা তখনও জ্বলজ্বল করছে। অদিতির চোখের পানি ল্যাপটপের কিবোর্ডে ফোঁটা ফোঁটা পড়ছে। মেইলের নিচে যুক্ত ছিল মিতার ভিসা, ফ্লাইটের সময়সূচি এবং ক্লাসের প্রথম দিনের বিস্তারিত তথ্য। অদিতি জানে, ভাইয়ের চলে যাওয়ার এই শূন্যতা কোনোদিন পূরণ হবে না। কিন্তু ভাবির কি থেমে থাকা উচিত? আদনান তো চাইতো মিতা ডাক্তার হোক, একটা বড় পরিচয় হোক, রাশিয়ায় যাক, নিজের স্বপ্ন ছুঁয়ে দেখুক। অদিতি ল্যাপটপটা বন্ধ করল, ধীরে ধীরে উঠে দাঁড়ালো জানালার সামনে। বাইরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি যেখানেই থাকো না কেন, তোমার স্বপ্ন যেন পূর্ণ হয়। ভাবি যেন হাসতে শেখে আবার। তোমার স্বপ্নকে বুকে বেঁধে সে যেন আবার বাঁচে। বাড়ির উঠোনে সন্ধ্যার হালকা আলো ছড়িয়ে আছে। বাতাসে বৈশাখের মিষ্টি ঘ্রাণ। মিতার মা চুপচাপ এক কোণে বসে আছেন, রহিম সাহেব নামাজ শেষে তসবিহ সহ পড়ছেন। চারপাশে যেন একটা বোবা নীরবতা নেমে এসেছে, যে নীরবতা আদনানের শূন্যতায় আরও গাঢ় হয়ে উঠেছে। এমন সময় অদিতি ধীরে ধীরে এসে উঠোনে দাঁড়ায়। সবার দৃষ্টি তার দিকে ফিরতেই সে কাপা কণ্ঠে জানায়, ভাবির ফ্লাইট পরশুদিন। চারপাশে যেন মুহূর্তেই শোকের বাতাস আরও ভারী হয়ে যায়। মিতা চুপচাপ দাঁড়িয়ে ছিল বারান্দার পাশে। এই ঘোষণায় তার হৃদয়ের মধ্যে একরাশ হাহাকার আবারও গর্জে ওঠে। এই বাড়ি, এই উঠোন, এই মানুষগুলো সবকিছুর সঙ্গে মিশে আছে আদনানের অস্তিত্ব। এখন এখান থেকে চলে যাওয়ার মানে যেন নিজেকে আবারও শূন্য করে ফেলা। মিতার মা চোখের পানি ধরে রাখতে পারেন না। অদিতি এসে মিতার পাশে দাঁড়ায়, ধরা গলায় বলে, ভাইয়ার স্বপ্ন কি তুমি পূরণ করবে না ভাবি? মিতা অদিতির দিকে তাকিয়ে থাকে। কোনো কথা বলে না। তার চোখের কোণে চিকচিক করছে না বলা অনেক কথা, আর আদনানের স্মৃতি। কান্নায় ভারী হয়ে উঠেছে। বাতাস থমকে গেছে যেন। উঠোনে বসে থাকা সবাই নিঃশব্দ। এমন সময় আদনানের মা হঠাৎই ধসে পড়ার মতো করে বললেন, এই অলক্ষণে মেয়েকে জলদি বের কর বাড়ি থেকে। নিজের বাবাকে খেয়েছে, আমার ছেলেটাকে খেয়েছে। আর কাকে খাবে এই বাড়িতে থেকে? মিতার দিকে আঙুল তুলে কাপা গলায় চিৎকার করে উঠলেন তিনি, তুই কালনাগিনী, তোর কপালেই অমঙ্গল। আমার ছেলেকে তুইই কেড়ে নিয়েছিস। তোর জন্যই আজ আমার বুক খালি। মিতা যেন এক নিমিষে পাথর হয়ে গেল। চোখে পানি নেই, কিন্তু ভেতরটা ভেঙে পড়ছে। মা শব্দটা মুখে আসতে গিয়েও আটকে যায়। এই মুহূর্তে তার নিজের কানও বিশ্বাস করতে চায় না এই কথা আদনানের মা মুখে। রহিম সাহেব কাপা কণ্ঠে বললেন, আদনানের মা, তুমি কি ভুলে গেছো হায়াত মৌত আল্লাহর হাতে? না ভুলি নাই আদনানের আব্বা। কিন্তু মনটার কি কইয়া বুঝো দেই। আমার আদনান কই গেল? কই গেলি রে আমার বাবা? আদনানের মা যেন শুনতাই পাচ্ছেন না। উনার কান্নায় উঠোনে উপস্থিত প্রত্যেকটি মানুষের চোখ ভিজে ওঠে। মিতা চোখের পানি মুছল, তারপর মাথা নিচু করে চলে যেতে পা বাড়ায়। পায়ের শব্দ যেন এক একটা কান্নার ঢেউ। বুকের ভিতর জমে থাকা শত অভিমান, বেদনা আর অপমানে সে নিঃশব্দে উচ্চারণ করল, বড় আব্বু গাড়ির ব্যবস্থা করুন। সময় খুবই কম। আদনানের স্বপ্ন অপূর্ণ রাখা যাবে না। রহিম সাহেব উঠোনের এক কোণে বসে আছেন। মিতার চোখে জলের রেখা, মুখে জমে থাকা শব্দহীন হাহাকার আর মাথা নিচু করে চলে যাওয়ার দৃশ্য। এই সবকিছু তার বুকের ভিতরটা কাঁপিয়ে দিচ্ছে। তিনি ধীরে ধীরে উঠে এসে তাকালেন মিতার চলে যাওয়া পথের দিকে। খুব নিচু গলায় যেন নিজেকেই বললেন, এই মেয়েটা ভেঙে পড়েনি, মাটি হয়ে যায়নি। ওর চোখে আমি আগুন দেখেছি, না পোড়ানোর আগুন নয় বরং জ্বলে ওঠার আগুন। তিনি ফিসফিসিয়ে বললেন, যেন আদনান শুনছে, তোর বউটা খুব সাহসী রে বাবা। তুই নেই, কিন্তু ও আছে। তোর স্বপ্নকে বাঁচিয়ে রাখবে, আমাদের বাঁচিয়ে রাখবে। রাশিয়া স্থানীয় সময় দুপুর 2টো। মস্কোর আকাশ যেন আজ হিমশীতল নয়, বরং এক অদ্ভুত ভার নিয়ে নেমে এসেছে মিতার মাথার ওপর। এয়ারপোর্ট থেকে বের হতেই কনকনে ঠান্ডার হাওয়া মিতার গালে এসে ছুঁয়ে গেল, যেন আদনানের শেষ ছোঁয়া, শেষ বিদায়। সামনেই দাঁড়িয়ে আছে এক তরুণী। পরনে হালকা রঙের কোট, হাতে এক গুচ্ছ টিউলিপ ফুল। মিতাকে দেখতে পেয়ে এগিয়ে এল, মুখে একরাশ মৃদু হাসি। আপনি নিশ্চয়ই মিতা আপু? আমি সাইমা। আদনান ভাই অনেকবার আপনার কথা বলেছিলেন। মিতা কিছু বলতে পারল না। শুধু চোখে জল এসে গেল। কিন্তু চোখ মুছে ফেলল সঙ্গে সঙ্গেই। অপরিচিত কারো সামনে ভেঙে পড়লে নিজেকে ছোট মনে হয়।
এটাই হয়তো বহুদিনের অভ্যাস। সাইমা ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, স্বাগতম। আমি জানি আপনার এখন কেমন লাগছে। আমরা এক ফ্ল্যাটেই থাকব, আপু। যদিও আদনান ভাইয়ের প্ল্যান ছিল একদম আলাদা। এই কথার পরেই মিতার বুকের গভীরে যেন কাটার মতো বিঁধে গেল কিছু। কিছু বলল না সে, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর চুপচাপ সাইমার পেছনে হাঁটা দিল। নতুন ঠিকানার পথে, নতুন এক জীবনের দিকে। যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি কোণা জুড়ে এখনো আদনানের ছোঁয়া লেগে আছে। বাসার দরজায় পৌঁছেই মিতার বুকের ভিতরটা ধক করে ওঠে। সাইমা চাবি দিয়ে দরজা খুলে দিল। ভেতরে পা দিতেই মিতা থমকে দাঁড়ায়। মনে হলো কেউ যেন ওর শ্বাসচাপা দিয়ে ধরেছে। চারদিকটা চেনা চেনা লাগছে, অথচ ও কখনো এখানে আসেনি। ঘরের দেয়ালে ঝুলছে ওর প্রিয় রঙের পর্দা। সোফার পাশে রাখা ছোট্ট একটা বইয়ের তাক। সেখানে সুন্দর করে গুছিয়ে রাখা আছে বাংলা সাহিত্যের কিছু জনপ্রিয় উপন্যাস। ডাইনিং টেবিলের ওপর রাখা আছে নীল সাদা ফুলের টেবিলম্যাট, যা একবার কথার ফাঁকে আদনানকে বলেছিল পছন্দ তার। ঘরের এক কোনায় ছোট্ট একটা শেলফে রাখা ফটোফ্রেমে রয়েছে মিতার একটা একক ছবি, ঠিক সেই ছবিটা যা সে একদিন আদনানকে পাঠিয়েছিল, মজার ছলে। আর পাশেই, হাতে পেন ধরা আদনানের ছবি। যেন ওদের দুজনের গল্পটা এখানেও লেখা হচ্ছিল, নীরবে, নিভৃতে। মিতা স্তব্ধ হয়ে যায়, চোখে জল জমে, ঠোঁটের কোণে হালকা এক কাঁপন। কণ্ঠে ফিসফিসে স্বরে বলে ওঠে, তুমি আমার জন্য এত কিছু ভেবে রেখেছিলে আদনান? সত্যিই যদি তোমার হাত ধরে এখানে আসতে পারতাম? সাইমা চুপচাপ দাঁড়িয়েছিল পেছনে। সে জানে এখন এই মেয়েটির পাশে কেউ থাকতে পারবে না, আদনানের স্মৃতি ছাড়া। মিতা ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। যেন আদনানের হাত ধরে হাঁটছে, সেই প্রতীক্ষিত নীড়ে, যেখানে স্বপ্ন আর ভালোবাসা মিশেছিল পরিপূর্ণতায়। কিন্তু সেই ভালোবাসার মানুষটাই আজ নেই। তবুও, মিতা জানে এই ঘর, এই সাজানো কোণাগুলো, সবখানে আদনানের অস্তিত্ব ছড়িয়ে আছে। আদনানের শেষ চাওয়া ছিল মিতা যেন স্বপ্নকে আঁকড়ে বাঁচে। মিতা চোখ মুছে চুপচাপ জানালার পাশে গিয়ে দাঁড়ায়। জানালা দিয়ে বাইরের বরফ ঢাকা শহরটা যেন বলছে, নতুন করে শুরু করো মিতা। তুমি একা নও। ড্যাশ 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 ড্যাশ। ঘুমের ঘোরে মিতার মনে হলো ঘরে চোর এসেছে। হুট করে মিতা ঘুম থেকে জেগে উঠল। অন্ধকার হাতরে ঘর থেকে বের হয়ে এলো। রান্নাঘর থেকে শব্দ আসছে। মিতা সাহস করে একটা ফুলদানি হাতে নিয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। তারপর, ঠাসস করে মেরে বসল চোরের কপালে। চোর বেচারা আহ করে উঠল। সাইমা দৌড়ে আসল। এসেই আগে রান্নাঘর লাইট অন করল। এবং যা দেখল তাতেই ওর চক্ষু চড়াক গাছ। আব্রাহামের কপাল থেকে রক্ত ঝরছে। মিতার হাতে ফুলদানি। যা বোঝার বুঝে ফেলল সাইমা। সাইমা দৌড়ে গিয়ে আব্রাহামের মাথায় হাত রাখল। আল্লাহ, রক্ত বের হচ্ছে। কি করেছ মিতা? মিতা তখনও ধমকে বলল, এই লোকটাকে, রাতে রান্নাঘরে কি করছিল? আব্রাহাম ব্যথায় কপাল চেপে ধরে ফিসফিস করে বলল, চা বানাচ্ছিলাম, ঘুম আসছিল না। সাইমা কাপা কাপা গলায় বলল, ও আমাদের সাবলেটের অন্য রুমমেট। আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট। হোস্টেলে জায়গা না পাওয়ায় এখানে থাকছে কিছুদিন। মিতার মুখ হঠাৎ বিবর্ণ হয়ে গেল। মুখে হাত চাপা দিয়ে পেছনে সরে গেল 2 পা। আমি ভেবেছিলাম। আব্রাহাম ঠোঁটে হালকা হাসি এনে বলল, আপনি মনে হয় খুব সাহসী মানুষ। ফুলদানি দিয়ে মাথায় মারা সহজ কাজ না। মিতা লজ্জায় চোখ নামিয়ে নিল। সাইমা এবার একটু হাসতে চেষ্টা করল। ভালোই হলো, পরিচয়টা বেশ রোমাঞ্চকরভাবে হয়ে গেল। আব্রাহাম ব্যথা ভুলে মিতার দিকে তাকিয়ে বলল, কেউ গজ, তুলা আর ব্যান্ডেজ এনে দেবে? মিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আব্রাহামের দিকে। পরিস্থিতির অবস্থা বুঝতে পেরে অগত্যা সাইমা চলে যায় ফার্স্ট এইডের বক্স আনতে। আলতো সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে মিতার চোখে এসে পড়ে। ঘুম ভেঙে যায়। কয়েক সেকেন্ড ঘোরের মধ্যে ছিল মিতা। মনে হচ্ছিল যেন নিজের বাসাতেই আছে। আদনান পাশের ঘরে বই নিয়ে ব্যস্ত। কিন্তু মুহূর্তেই বাস্তবতা বুকের ওপর চেপে বসে। সে রাশিয়ায়। আদনান নেই, কেউ নেই, শুধু স্মৃতি আর শূন্যতা ছাড়া। মিতা ধীরে ধীরে উঠে বসে। আশপাশে চোখ ঘোরায়। আদনানের সাজানো ঘর, খাটের পাশের ছোট টেবিল, জানালার পাশে রাখা সেই ল্যাম্প, সব কিছুতেই আদনানের ছোঁয়া। হঠাৎ করেই বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগে। চোখ জলে ভরে ওঠে। কাঁদতে চায় না, তবুও চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। আদনান, আপনি থাকলে এতটা একা লাগতো না। ফিসফিস করে বলল মিতা। চোখ মুছে উঠে দাঁড়ায় নিজেকে শক্ত করে। আমি ভেঙে পড়ব না। আপনি যা চেয়েছিলেন, আমি তাই হব।
আপনি যেখানে আছেন এবং দেখছেন একদিন ঠিকই আমার জন্য গর্বিত হবেন। মিতা রান্নাঘরে গিয়ে কফির পানি বসায়। কাপে কফি ঢেলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। জুলাইয়ের হালকা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে। নীল আকাশে রোদের ছটা আর নিচের দিকে ব্যস্ত রাশিয়ান শহর, সব মিলিয়ে এক অন্যরকম সকাল। মিতা কাপে চুমুক দেয়। চোখ রাখে দূরে, খুব দূরে। আদনানের মুখ মনে পড়ে, তার হাসি, তার স্বপ্ন, তার আদর। এই শহরটা এখন আমার আশ্রয়। আর আপনি আমার প্রেরণা আদনান। রাশিয়ার আকাশ তখন নতুন গল্পের সূচনা করছে। মিতার বুকের গভীরে এক নতুন অধ্যায়ের প্রতিচ্ছবি আঁকতে শুরু করে। অন্যমনস্ক মিতা তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে, কফির কাপে চুমুক দিচ্ছিল। চোখে ছিল ভেজা জলরেখা। মনটা অনেক দূরে গিয়েছে, আদনানের কাছে। সে বুঝতেই পারেনি অপর পাশের বিল্ডিংয়ের 6 তলার একটি ব্যালকনি থেকে একজন সুদর্শন যুবক তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। ছেলেটার চোখে ছিল বিস্ময় আর এক ধরনের কঠিন চাহনি। যেন সে খুঁজে পেয়েছে এমন কাউকে, যাকে অনেক আগে থেকেই খুঁজছিল। মেয়েটার কাদো কাদো মুখ, তার গভীর নিঃশ্বাস, সেই নিঃশব্দ কান্না সবকিছু ছেলেটাকে ছুঁয়ে গেল। কিন্তু সেটা তার অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল না। বরং তার চোখের দৃষ্টি ছিল কঠিন। কিছুক্ষণের মধ্যেই মিতা ভেতরে চলে যায়। কাচের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তার পেছনে। ছেলেটা তখনও দাঁড়িয়ে আছে। ঠোঁটে একটা হালকা বাঁকা হাসি, যেটার অর্থ ভিন্ন কিছুই বলছে। ছেলেটা ফিসফিস করে নিজেই নিজের সাথে বলল, তোমার চোখের কষ্টে একটা গল্প আছে, মেয়ে। দেখা যাক, সেই গল্পটা আমি পড়তে পারি কিনা। আন্ডারস্কোর 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 খমুভনিকি, মস্কোর এক প্রাণবন্ত, ঐতিহাসিক এবং রুচিশীল এলাকা। সবুজে মোড়া রাস্তা, পুরনো আর আধুনিক স্থাপনার চমৎকার মিশ্রণ, আর আরামদায়ক জীবনযাত্রার এক চমৎকার রূপ এই এলাকায়। এখানেই ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, সেকিনভ ইউনিভার্সিটি। মস্কোর প্রাচীনতম এবং নামকরা মেডিকেল ইউনিভার্সিটি। অনেকেই একে মেডিকেলের হার্ভার্ড বলে থাকেন। সকাল সকাল মিতা আর সাইমা রওনা দিল ইউনিভার্সিটির দিকে। খমুভনিকি এলাকার ফুটপাত ধরে হাঁটছে তারা। দুই পাশে গাছের সারি, কিছুটা দূরে মস্কোয়া নদীর ধারে মানুষ হাঁটছে, সাইকেল চালাচ্ছে। এক পাশে ছোট ছোট ক্যাফে, যেখানে কফির সুবাস বাতাসে মিশে আছে। সাইমা মিতাকে দেখিয়ে দেখিয়ে বলছে, এই দেখো, ওটা আমাদের ইউনিভার্সিটির পুরাতন বিল্ডিং। প্রায় 150 বছরের পুরনো। আর ওই দিকে রিসার্চ সেন্টার। দেখো, রাশিয়ান স্টুডেন্টরা কত ফোকাসড। কেউ কেউ তো ক্লাস শুরুর ঘণ্টাখানেক আগেই এসে বসে পড়ে। মিতা চারপাশের এই রুচিশীল, সংযত জীবন দেখে কিছুটা স্বস্তি পাচ্ছে। তবে মনের গভীরে আদনানের অভাব এখনো কাটার মতো বিঁধছে। হাঁটতে হাঁটতে তারা ইউনিভার্সিটির মেইন গেটে পৌঁছায়। ইউনিফর্ম পরা ছাত্রছাত্রীরা ভিতরে প্রবেশ করছে, কেউ কেউ হাসছে, কেউ মোবাইলে কথা বলছে, কেউ বা মুখ গুজে বইয়ে। সাইমা বলল, এই গেট দিয়েই একদিন আদনান ভাই আর তুমি একসাথে প্রবেশ করার কথা ভেবেছিলে, তাই না? মিতা চোখ নামিয়ে ফেলে, একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, না কিছুই। সাইমা মিতার হাতটা ধরল শক্ত করে। চল, আজ শুধু একজন স্টুডেন্ট হিসেবে নয়, একজন স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায় নিয়ে তুমি এই গেট দিয়ে ঢুকবে, মিতা। মিতা তাকালো সাইমার দিকে। চোখ ভিজে যায় জলে। তবে এবার সেই জলে ছিল শক্তি। চলো সাইমা, আমি আমার স্বপ্নকে নিয়ে আমি ঢুকি, তারপর একদিন আমার স্বামীর স্বপ্নকে পূরণ করে একজন ডাক্তারের পরিচয় নিয়ে বের হব। সাইমার হাত ধরে মিতা প্রবেশ করল। মিতা তার ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল। কাঁধে ব্যাগ, হাতে ভাঁজ করে রাখা সাদা এপ্রন। পরনে বটল গ্রিন রঙের 3 পিস, তার সঙ্গে সাদা পায়জামা আর ঘোমটা। সযত্নে মাথা ঢেকে রেখেছে। এক ধরনের মিশ্র অনুভূতির ভারে সে মাথা নিচু করে হাঁটছিল। ভবিষ্যতের টানাপোড়েন, আদনানের স্মৃতি, নতুন পরিবেশের চাপে খানিকটা নিঃশব্দ, গম্ভীর। ঠিক এমন মুহূর্তে, তার সামনে হঠাৎ করেই কেউ হাঁটু গেড়ে বসে পড়ল। মিতা আঁতকে উঠল, পা থমকে দাঁড়িয়ে গেল। অবাক দৃষ্টিতে তাকাতেই দেখতে পেল, এক সুদর্শন যুবক তার দিকে তাকিয়ে আছে। লম্বা চওড়া গড়ন, চোখ নীলচে, এলোমেলো চুল, গায়ে জ্যাকেট। মুখটা থমথমে, কিন্তু কণ্ঠ কাঁপছে। আই লাভ ইউ। মিতা নিঃশ্বাস নিতে ভুলে গেল এক মুহূর্তের জন্য। তার চোখ বড় হয়ে গেল, ভ্রু কুঁচকে গেল। চারপাশে কিছু ছাত্রছাত্রী দাঁড়িয়ে, কেউ কেউ থেমে গেছে এমন হঠাৎ ঘটনাতে। হঠাৎ করেই চারপাশে নীরবতা নেমে এলো। সেই নীরবতার মধ্যে শুধু যুবকের কণ্ঠটা যেন প্রতিধ্বনিত হতে থাকল। I saw you from that building, that time when you were crying in the balcony. I don't know you, but something made me fall for that sadness. That strength,
That silence. মিতা নির্বাক, কি বলবে বুঝে উঠতে পারছে না। তার চোখে মুখে বিস্ময়ের ছাপ। একটু দূরে দাঁড়িয়ে থাকা সাইমা দৌড়ে এসে মিতার পাশে দাঁড়ালো। ছেলেটার দিকে তাকিয়ে বলল, Adam, are you serious? She'll let him or do he's Bilala. Yes. And I don't expect her to say anything. Not now. Just, I had to say it. তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল ছেলেটা। আর একবার তাকালো মিতার চোখে। মিতা কোনো শব্দ করল না। তার ঘোমটার ভেতরে থাকা চোখ দুটো শুধু গভীরভাবে তাকিয়ে রইল ছেলেটার চোখে। হয়তো ওখানেই ছিল এক নিঃশব্দ প্রতিক্রিয়া। Shaletta fire yet theme Bilala. My name is Adam. Just in case, you ever want to remember it. তারপর সে চলে গেল। বাতাসে ওর কণ্ঠের ধ্বনি রয়ে গেল, মিতার চোখে রয়ে গেল এক অদ্ভুত বিস্ময়, যা সে নিজেও বোঝার চেষ্টা করছিল। যাকে চিনে না, জানে না, তাকে এক পলক দেখলে কি ভালোবাসা হয়ে যায়? এই এক মুদ্রা দোষ বিদেশিদের। এদের ভালোবাসা হুট করে হয়, হুট করে ভেঙে যায়। আশেপাশে দাঁড়িয়ে থাকা স্টুডেন্টরা বিস্ময়ে একে একে মুখ তুলে তাকালো মিতার দিকে। কেউ ফিসফিস করছিল, কেউ চোখ কোচলাচ্ছিল, যেন বিশ্বাস করতে পারছে না সদ্য যা ঘটেছে। একটা অদৃশ্য চাপ যেন চারপাশের বাতাসে জমে উঠল। মিতা অসহায়ের মতো দাঁড়িয়েছিল। চোখে মুখে ধরা বিস্ময়, ভয়, এবং খানিকটা বিব্রততা। ঠিক তখনই সাইমা ওর হাত ধরে ফেলল। চলো মিতা, এখান থেকে যাওয়া যাক। কানে কানে বলল সে। সাইমার কণ্ঠ ছিল চাপা কিন্তু দৃঢ়। মিতা কিছু না বলে ওর সঙ্গে হাঁটা দিল। মাথা নিচু করে দ্রুত পা চালালো। সাইমা চারপাশের কৌতূহলী চোখগুলোকে উপেক্ষা করে দ্রুত মিতাকে ওর ডিপার্টমেন্টের ক্লাসরুমের দিকে নিয়ে যেতে লাগল। পেছনে থেকে কিছু ফিসফাস কানে আসছিল। বাংলাদেশি মেয়েটা নাকি ইন্ডিয়ান? ছেলেটা কি সিরিয়াস ছিল না প্র্যাঙ্ক? অ্যাডাম তো এমন না। মিতা কিছু শুনতে পাচ্ছিল ঠিকই, কিন্তু ওর মন তখন কোথাও জমে থাকা এক পুরনো স্মৃতির খাঁচায় আটকে। বুকের ভেতর ধুকধুক শব্দ, চোখে মুখে হালকা অস্থিরতা। যেন ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। ক্লাসরুমের দরজায় পৌঁছে সাইমা দরজাটা খুলে মিতাকে ভেতরে বসাল। শান্ত হয়ে বসো, কেউ কিছু মনে করবে না। এখানে এইসব ব্যাপার নিয়ে ঘাটানোর মতো কেউ নেই। তুমি জানো না, অ্যাডাম এখানকার সবচেয়ে ভদ্র আর ব্রিলিয়ান্ট একটা ছেলে। ওর এরকম পাবলিকলি কিছু বলা মানেই একটা বড় ঘটনা। মিতা চুপচাপ বসে রইল, চোখ মেলে তাকালো জানালার বাইরের দিকে। মনটা ভার হয়ে রইল। অ্যাডামের সেই চোখ, তার কথা, তার কাঁপা গলা বারবার ফিরে আসছিল মনে। একটু পর, সাইমা বলল, আমি পাশেই আছি। আজ প্রথম দিন, তুমি চাইলে আমি এখানেই বসে থাকি তোমার সঙ্গে। মিতা হালকা মাথা নেড়ে সম্মতি জানায়। ক্লাসরুমের কোলাহলের মধ্যে হারিয়ে যায় মিতার মন। কিন্তু ওর মনে বারবার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অ্যাডাম কেন বলল সেই কথা? শুধু এক পলকের জন্য দেখায় কেউ এত কিছু অনুভব করে কিভাবে? রবার্ট স্যারের ক্লাস চলছে। স্যার কালো বোর্ডে মলিকিউল স্ট্রাকচার আঁকছেন আর মাঝে মাঝে গলার স্বরে জোর দিয়ে বলছেন, Every chemical bond has a reason, just like human connections. You break one, and the entire chain reacts. মিতা মাথা নিচু করে নোট নিচ্ছিল। চোখের কোণ দিয়ে মাঝে মাঝে বাইরের জানালার দিকে তাকাচ্ছিল। কাচের ওপারে সূর্যের আলো ঝিকমিক করছে, আদনানের স্মৃতি যেন আলো হয়ে তার চোখে ভেসে উঠছে বারবার। ঠিক এমন সময় পাশে কারো উপস্থিতি টের পেল সে। চেক তুলে তাকাতেই যা দেখল তাতে বুকটা ধক করে উঠল। সকালবেলা যে ছেলেটা ওকে পুরো ডিপার্টমেন্টের সামনে হাঁটু গেড়ে আই লাভ ইউ বলেছিল, সেই ছেলেটা এসে ওর পাশে বসেছে। ছেলেটা চুপচাপ, চোখে দৃষ্টির গভীরতা, মুখে মৃদু হাসি। মিতার চোখে চোখ পড়তেই ওর ঠোঁটের কোণে কাপা একটা ভঙ্গি ফুটে উঠল। মিতা কাপা কাপা গলায় বলল, ইউ? ছেলেটা আস্তে বলল, ইয়েস, আই রিকোয়েস্টেড দ্য সিট চেঞ্জ। আই ওয়ান্টেড টু সে সরি ফর হোয়াট হ্যাপেন্ড দিস মর্নিং। মিতার মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে ছিল বিস্ময়ের ছাপ আর চাপা রাগ। পারলে এই বিদেশি ছেলেটাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। আদনানের ভালোবাসার ভারী তো মিতার মন নিতে পারছে না। আর কোত্থেকে এই সাদা বিড়াল এসে ভালোবাসার নামে মিয়াও মিয়াও করছে? গাধা একটা। কে জানে ছেলেটা বাংলা বুঝে কিনা? তাহলে তো মিতা যে গালি দিয়েছে তা বুঝে ফেলবে। মিতার মুখে কোনো শব্দ নেই, চোখে বিস্ময়ের ছাপ আর ভেতরে চেপে রাখা একরাশ ক্ষোভ। ওর মনের ভেতর যেন আগুন ধরে গেল। পারলে তো এই বিদেশি ছেলেটাকে মেরে মাথা ফাটিয়ে দিই। আদনানের ভালোবাসার ভারী তো আমি এখনো বইতে পারছি না, সেখানে এই সাদা বিড়াল কোথা থেকে এসে ভালোবাসার নামে মিয়াও মিয়াও শুরু করেছে? গাধা একটা। মনের কথা মনেই রেখে চোয়াল শক্ত করে ফেলল মিতা। চোখ নামিয়ে আবার খাতায় মন দিতে চাইল, কিন্তু কলমটা যেন আর চলে না। মনের মধ্যে ছেলেটার সেই ভোতা কণ্ঠ বাজতে লাগলো, আই লাভ ইউ।
যতবার ভাবছে ততবার মাথার মধ্যে ঝাঝালো একটা রাগ টগবগ করে ফুটছে। ছেলেটা ওর পাশে বসে খুব ধীরে একটু এগিয়ে বলল, আমি বুঝতে পারছি তুমি এখনই প্রস্তুত নও। আই এম রিয়েলি সরি। মিতা এবার চোখ তুলে সরাসরি ছেলেটার দিকে তাকালো। ধীরে ধীরে বলল, আপনি ভুল জায়গায় এসেছেন। ভুল মেয়েকে পাওয়ার ইচ্ছে জেগেছে আপনার মনে। আমি আমার উপন্যাসের সবচেয়ে বেদনাদায়ক অংশ। ছেলেটা চুপ করে থাকলো, মাথা নিচু করল, শুধু একটা কথাই বলল, কখনো কখনো বেদনাদায়ক গল্পগুলোই সবচেয়ে সুন্দর হয়। মিতা ভেতরে ভেতরে নড়ে উঠল। মনে হচ্ছিল কেউ যেন তার ব্যথার গভীরতাকে এক মুহূর্তেই পড়ে ফেলেছে। কিন্তু এখন নয়। এই অনুভব, এখন মিতা আর অনুভব করতে পারবে না। মিতা এবার রবার্ট স্যারকে ডেকে উঠল। অগত্যা অ্যাডাম হকচকিয়ে গেল। রবার্ট স্যার ধীরে ধীরে এগিয়ে এলেন মিতার দিকে, তারপর তার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, এনিথিং রং? মিতা তখন ইশারায় অ্যাডামের দিকে আঙুল ইঙ্গিত করে দেখিয়ে দিল। এক মুহূর্তে পুরো ক্লাসরুমের দৃষ্টি চলে গেল অ্যাডামের দিকে। সবার সামনে সে একেবারে অবস্থায় পড়ে গেল। এই ছিল তার জীবনের প্রথম এত বড় বিব্রতকর পরিস্থিতি পড়া। রবার্ট স্যার কিছু বলার আগেই মিতার দিকে এক নজর দেখে অ্যাডাম দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে গেল। তার শরীর জুড়ে এক অদ্ভুত উত্তেজনা, লজ্জা আর অপরাধবোধ যেন একসাথে জড়িয়ে ধরেছে। অ্যাডাম চলে যাওয়ার পর মিতা যেন হাঁফ ছেড়ে বাঁচল। বুকের ওপর চাপা একটা ভার যেন নেমে গেল। এবার সে পুরো মনোযোগ দিয়ে ক্লাসে মন বসাল। রবার্ট স্যারের লেকচার, স্লাইড শো, সবকিছুই মন দিয়ে শুনল। শেষ ক্লাসটা শেষ হতেই ইউনিভার্সিটির ঘণ্টা বাজল। ব্যাগ কাঁধে নিয়ে সাইমার সঙ্গে বেরিয়ে এল মিতা। দিনটা শুরু হয়েছিল অস্বস্তিকরভাবে, কিন্তু এখন মনে হচ্ছে একটু একটু করে সব স্বাভাবিক হচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে কোত্থেকে যেন আবির্ভাব হলো আব্রাহামের। টিফিন কর্নারের পাশের করিডোর থেকে সে হেঁটে এল দুজনের সামনে। তার মুখে সেই চিরচেনা প্রাণবন্ত হাসি। সাইমা বিস্ময় বলল, আব্রাহাম, তুই হঠাৎ এখানে? আব্রাহাম দুষ্টুমির সুরে মিতার দিকে তাকিয়ে বলল, মাথাটা কেন যেন কাজ করছে না। তাই ভাবলাম মিস মিতার কাছে চলে আসি। ওর হাতের একটা ভালো মানের বাড়ি খেয়ে যদি মাথাটা আরেকটু নষ্ট হয়। তারপর ঠোঁটের কোণে একপাশে বাঁকা হাসি টেনে আবার বলল, কি বলেন মিস মিতা, পারবেন তো একটু সাহায্য করতে? সাইমা থামিয়ে রাখতে পারল না হাসি, মুখ চেপে হেসে ফেলল। আর মিতা চোখ কুঁচকে তাকালো আব্রাহামের দিকে। ঠোঁট টিপে হাসিটা আটকাতে চাইলেও চোখে একটা লুকানো অ্যামিউজমেন্ট খেলে গেল আব্রাহামের। তোমার মাথার যা অবস্থা, তাতে বাড়ি না, একেবারে হাতুড়ি লাগানো দরকার। শান্ত সুরে বলে মিতা পাশ কাটিয়ে হাঁটা দিল। আব্রাহাম পিছন থেকে বলে উঠল, তাহলে ঠিক আছে, রুটিন করে দিও, আমি রোজ আসব। সাইমা হেসেই কুপোকাত। নতুন দেশে, নতুন শহরে এমন হালকা আনন্দের মুহূর্তগুলোই হয়তো মিতার ভাঙা মনটা একটু একটু করে আনন্দ জড়ো হচ্ছিল। সাইমা আর মিতা একসাথে হাঁটছে। পাশ দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়া রোদের আলোয় কাঁপছে। আর ওদের ঠিক পেছনে হাঁটছে আব্রাহাম চেনা ছন্দে, ফুরফুরে ভঙ্গিতে। আব্রাহাম আর সাইমার মধ্যে চলছে গুটুর গুটুর গল্প, মাঝে মাঝে হালকা হাসির শব্দ। আর সেই গল্পের শ্রোতা হচ্ছে মিতা। যদিও মুখে কিছু বলছে না, তবু কানে ঢুকছে প্রতিটা কথা। একসময় সাইমা ধীরে ধীরে পুরো অ্যাডামের ঘটনাটা জানালো আব্রাহামকে। সকালে ঘটে যাওয়া সেই অবাক করা প্রপোজাল, ক্লাসরুমে মিতার প্রতিবাদ, অ্যাডামের চলে যাওয়া, সবটা শুনে আব্রাহাম কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ওহ, তাই বল, তাহলে বুঝলাম, এই ছেলেটার মাথাও আমার মতোই ঠিকঠাক নেই। তবে একটা পার্থক্য আছে, আমি জানি কাকে, কখন, কোথায় বললে ঝাড়ি খাবো। আর সে বেচারা বুঝে উঠতে পারেনি যে, মিস মেটা মানে শুধু নামেই মিষ্টি, আদতে একদম গরম চায়ের কাপে হাত ডুবিয়ে দিলেই পোড়াবে। মিতা থমকে দাঁড়িয়ে এক পলক তাকালো আব্রাহামের দিকে। আর আপনি কি খুব ঠান্ডা শরবত নাকি? আব্রাহাম ভ্রু নাচিয়ে বলল, না, আমি লেবু চা। গরমও, টকও, দরকারে ঝাঝালো হতে পারি। সাইমা হেসে উঠে বলল, তোমাদের দুজনকে নিয়ে একটা ঝগড়ার নাটক বানালে ভালোই হবে মনে হয়। আর মিতা মুখ ঘুরিয়ে হাঁটা দিল। তবু চোখের কোণে হাসি লুকিয়ে থাকলো, যা কেউ না দেখলেও আব্রাহাম ঠিকই দেখতে পেল। বাসায় ফিরেই সাইমা আর আব্রাহাম একে অপরকে দেখল এবং মিতার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমরা তিনজন মিলে বাড়ির কাজগুলো ভাগ করে নেব। এতে কাজের চাপও কমবে এবং আমাদের মধ্যে একটু ভালো সম্পর্কও তৈরি হবে। মিতা একটু সময় নিল, তারপর আস্তে বলে উঠল, হুম, তা ঠিক, তবে কাজটা ভাগ করলেই হবে না, সবাই যেন নিজের দায়িত্ব ঠিকমতো পালন করে।
আব্রাহাম হাসি দিয়ে বলল, একদম। আর জানো, আমি বাসার কাজগুলোতে খুব ভালো। আমি বিশেষ করে রান্নায় দক্ষ, যে কোনো খাবার চমৎকার বানিয়ে দিতে পারি। সাইমা মুচকি হাসল। রান্নায় তো ভালো, তবে কেন যেন মনে হচ্ছে তুমি মিঠাইয়ের দোকান খুলতে পারো। আব্রাহাম চপলভাবে উত্তর দিল, দোকান? আমি তো বিদেশি খাবার বানানোর জন্য একটা ক্যাটারিং সার্ভিসই শুরু করতে পারি। ওকে ডান। তাহলে আমি বাড়ির কাজগুলোতে সাহায্য করব। তবে সাইমা, তোমাকে তো কিছু কাজ করতে হবে। মিতা মাথা ঝাঁকাল। এটা তো ভালোই লাগছে। সবাই কাজ ভাগ করে নেবে, তাতে করে কাজও তাড়াতাড়ি হবে। তিনজনেই একসাথে কাজ ভাগ করে নিল, সবার দায়িত্ব চলে আসল। সাইমা ঘর পরিষ্কার করবে, আব্রাহাম রান্না করবে আর মিতা বাজারের কাজগুলো সম্পন্ন করবে। এই ফ্রেন্ডলি পরিবেশ তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া এবং বন্ধুত্ব তৈরি করেছিল ধীরে ধীরে। রান্নার টেবিলের চারপাশে বসে সবাই মজা করছিল। মিতা পেট ভরে খেয়ে খুব আনন্দিত ছিল, কারণ অনেকদিন পর এতটা ভালো করে খেতে পেরেছিল। সাইমা রান্না করেছে আলু ভর্তা, ডাল, ডিম ভাজা আর শুকনো মরিচ ভাজা, সঙ্গে ছিল ঘি। খাবারের গন্ধ ও স্বাদ মিতাকে এক মুহূর্তের জন্য বাড়ির কথা মনে করিয়ে দিয়েছিল। আব্রাহাম খেতে খেতে সাইমার দিকে তাকালো এবং মুচকি হাসল। তোমার স্বামী তো ভাগ্যবান হবে, সাইমা। তোমার হাতে রান্না করা খাবারের স্বাদ তো একদম অন্যরকম। সাইমা এক চোখে আব্রাহামকে তাকিয়ে বলল, অতটা বাড়াবাড়ি করিস না। তোর কি মনে হয় আমি এতটা ভালো রান্না করি? এটা তো সাধারণ খাবার। আব্রাহাম সাইমার টেবিলের দিকে তাকিয়ে হাসল এবং বলল, ওহ, আমি জানি, জানি। কিন্তু তোর ভবিষ্যৎ স্বামী তো দারুণ সুখী হবে, যেভাবে তুই এত সুন্দর রান্না করিস। আমার তো মনে হচ্ছে, একদিন তোর বাড়ির রান্নাঘরই পৃথিবীর সেরা রান্নাঘরের ট্যাগ পাবে। সাইমার লজ্জা একটু বেড়ে গেল, মুখ লুকিয়ে বলল, তুই আবার কি বলছিস? এইভাবে বললে তো আমি। আব্রাহাম দুষ্টুমির সুরে আবার বলল, ওহ, সাইমা, তোকে তো আরো অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু আমি জানি তুই লজ্জা পাবি। সাইমা একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা, এবার থামো। আমাকে লজ্জা না করে ভাত খা। আর খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। এমন সময় মিতা হেসে উঠল। আপনি তো ভারী দুষ্ট। সাইমাকে লজ্জা দিয়েই ছাড়লেন। কোনো না কোনো কথা বলতেই হবে, নয়তো শান্তি পাবেন না, তাই না? আব্রাহাম সোজা হয়ে বসে বলল, ঠিক বলেছ, মিতা। তবে সাইমা যা রান্না করেছে তা সত্যিই মজা হয়েছে। আর কিছু না, অন্তত খাবারের জন্যে হলেও আমি সাইমার খুব প্রশংসা করলাম। সাইমা হালকা হাসি দিয়ে বলল, ধন্যবাদ। তবে এখন আর তোর কোনো দুষ্টুমি কাজ হবে না, সোজা খা। সবাই হেসে উঠল এবং মজা করে খাওয়া দাওয়ার পর্ব চলল। মিতা বেশ রাত পর্যন্ত পড়াশোনা করছিল, বইয়ের পাতায় ডুবেছিল। কখনো কখনো মন ভ্রান্ত হয়ে যাচ্ছিল, তবুও সে নিজেকে ফিরে পেত বইয়ের পৃষ্ঠা ঘেঁটে। হঠাৎ তার মনে হলো, কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছে। ঘরটা বেশ শান্ত, তবে একটা অদ্ভুত অনুভূতি তাকে ছুঁয়ে গেল। সে এক নজরে জানালা দিয়ে বাইরে তাকালো। কিন্তু কিছুই দেখতে পেল না। তবে যেন মনে হলো, কে যেন তার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। মিতা ঘুমাতে যাওয়ার আগেই সে বুঝতে পারল, হয়তো কোনো কারণে মনে হচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে আছে কেউ। মিতার হৃদয় কেমন যেন একটা অজানা টান অনুভব হতে লাগলো। সাহস করে সে নিজের পায়ের আওয়াজ শুনতে শুনতে রুমের দরজা খুলল। খুব চুপচাপ, পায়ের নিচে মেঝেটি ঠান্ডা। সে বাহিরে বেরিয়ে গেল, বাইরের বাতাসের মৃদু ঠান্ডা তাকে একটু শীতল করল। তখন হঠাৎ তার চোখ পড়ল বারান্দায়। সেখানেই, অন্ধকারের মাঝে, আব্রাহাম দাঁড়িয়েছিল। তার সামনে বড় এক চাঁদ ঝলমল করছিল, তার আলো আব্রাহামের উপর পড়ছিল, যেন তাকে আরো রহস্যময়ী ও আকর্ষণীয় করে তুলছিল। তার মুখে কোনো হাসি ছিল না, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল স্থির এবং গভীর। যেন কিছু বলার ছিল, কিন্তু মুখে কিছু বলছিল না। তার মাথার উপরে রাতের নরম আলো, তার হালকা শার্টের কোল দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল। আব্রাহাম খুব ধীরে মিতার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে, মিতা? এত রাতে বাইরে বের হলে কেন? ঘুম আসছে না? মিতা এক মুহূর্ত নীরব থাকল, কিছু বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইল। আব্রাহামের চোখে যেন কোনো অজানা দুঃখ ছিল, যেটি সে শেয়ার করতে চাইছিল। বাতাসের হালকা তোর, বারান্দার এক কোণে দাঁড়িয়ে থাকা জনের মধ্যে একটি অসম্পূর্ণ কথোপকথন বয়ে যাচ্ছিল। নীরবতা, বারান্দার শীতল আবহাওয়া আর আব্রাহামের উপস্থিতি মিতাকে আরেকটু কাছে এনে দিল। শেষে মিতা ধীরে ধীরে বলল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? এত রাতে কেন এখানে দাঁড়িয়ে আছেন? আব্রাহাম একটুখানি মুচকি হাসল, কিন্তু তার হাসিটা কিছুটা চাপা ছিল।
মিতাকে কিছু বলবে বলে তার শব্দগুলো যেন সময় নিচ্ছিল গুছিয়ে নেয়ার জন্য। চলবে।